আপনারা জানেন বাংলাদেশ এটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি প্রতিনিয়ত ক্রমাগতভাবে ধ্বংসের মুখোমুখি হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনা নির্বাসনে চলে গেছে এবং মৌলবাদী জঙ্গি গোষ্ঠী প্রতিদিন মসজিদে, মক্তবে, মাদ্রাসায় বলৎকারে উন্মত্ততায় মেতে উঠেছে। এমন কোনো দিন নেই যেই দিন 2-4টি মাদ্রাসায় একাধিক ছাত্র বা ছাত্রীকে বা মসজিদে বলৎকারের ঘটনা ঘটছে না। এটা এখন প্রায় রেয়ার একটা ঘটনা, প্রতিদিনই ঘটছে। এর মধ্যে সব কিছু চাপিয়ে যে জিনিসটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। খেয়াল করে দেখেন, বাংলাদেশ 18 কোটি মানুষের একটি দেশ, যেই দেশের অর্থনীতির আকার মালয়েশিয়ার অর্থনীতির চাইতে কম নয়, প্রায় কাছাকাছি। মালয়েশিয়া আমাদের চেয়ে ধনী, কিন্তু আমাদের মাথাপিছু আয় কম হলেও মানুষের দিক থেকে আমরা যেহেতু 18 কোটি মানুষের দেশ, আমাদের অর্থনীতি প্রায় মালয়েশিয়ার কাছাকাছি সাইজের। তো সেই মালয়েশিয়াতে আমাদের প্রধানমন্ত্রী গেলেন, সেখান থেকে তিনি চায়নাতে গেলেন। মালয়েশিয়াতে যাওয়ার পর তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে যিনি আসলেন, তিনি হচ্ছেন সেই দেশের একজন ধর্মমন্ত্রী। খেয়াল করে দেখেন, পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, রাজা নয়, একজন ধর্মমন্ত্রী। তার মানে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একজন ধর্মমন্ত্রী এসে এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছে। তারপর তাদের সাথে সেরকম উল্লেখযোগ্য কোনো চুক্তি, তাদের সাথে উল্লেখযোগ্য কোনো ধরনের ডিল হয়নি। এমনকি বাংলাদেশের শ্রমিক নেওয়া যে বন্ধ, সেটাও কিন্তু উন্মুক্ত তিনি করার কোনো প্রতিশ্রুতি পাননি। তারপর তিনি চায়নাতে গেলেন। তো চায়নাতে তিনি প্রথম চপর বলতে গেলে, মালয়েশিয়াতে তো শুধুমাত্র দোষ ছাড়ানোর জন্য, যাতে আমাদের অন্য প্রতিবেশী ভারত অথবা আমেরিকা জানে বলতে না পারে যে ভারতে গিয়েছে বা চায়নাতে গিয়েছে, এটা তৃতীয় রাষ্ট্রে গেলেন, সেটা হলো মালয়েশিয়া। কিন্তু ওনার মূল উদ্দেশ্যটা হচ্ছে চায়না। ভারতেরও দাওয়াত দিয়েছিলেন শুনেছি, পরবর্তীতে ভারত আর আগ্রহ দেখিয়েছেন কিনা সেটা জানি না। কারণ তারেক রহমান ক্ষমতায় আসার আগে ভারতের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। ভারত মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কী হয়েছে, বিএনপির সাথে তো আমরা আগেও কাজ করেছি, যদিও অতীত অভিজ্ঞতা ভালো না, তারপরেও কিন্তু ভারত বিএনপির সাথে কাজ করার জন্য উদ্গ্রীব ছিল। এবং তারেক রহমানের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা যান, ভারত বিশেষ এনভয় পাঠিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং বার্তা পাঠিয়ে শোক বার্তা দিয়েছে। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই আমার মনে হয় পৃথিবীর যে কোনো দেশের আগে ভারত তাকে শুভেচ্ছা জানিয়েছে। খেয়াল করে দেখেন, ভারতের যে সদিচ্ছা, এই সদিচ্ছাটার মূল্যায়ন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে দিচ্ছে। এখন খেয়াল করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চায়নায় গেলেন কেন? তিনি যে কোনো দেশে যেতে পারেন, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী চাঁদের দেশে চাইলেও যেতে পারেন, এটাতে সমস্যা নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই বাংলাদেশের জন্মের সাথে যাদের ইতিহাস জড়িত, তারা হচ্ছে ভারত। এবং আমাদের 3 দিক থেকে যে রাষ্ট্রটি আমাদেরকে ঘিরে আছে, সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ভারত। এবং আমাদের নদীমাতৃক দেশের 54টি নদী নিয়ে যে পানির সমস্যা, সেই 54টি নদীর পানি আসে ভারত থেকে। তাহলে খেয়াল করে দেখেন, ভারত আমাদের অর্থনীতিতে যেই পরিমাণে ভূমিকা রাখে, পৃথিবীর আর কোনো অর্থনীতি আমাদের দেশের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে এবং আমাদের ইতিহাসে এর চেয়ে বেশি প্রভাব আর কেউ রাখে না। এখন আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান ভারতে না গিয়ে চায়নায় গেলেন কেন? চায়নায় যাওয়ার মূল কারণ হচ্ছে, তারেক রহমান ভেতরে ভেতরে একটা জিনিস আন্দাজ করেন যে ভারত আমাকে যতটাই দাওয়াত দেখ, যতই মশো করুক, তুলু করুক, আসলে ভারত আমাকে বিশ্বাস করে না। কারণ ভারত জানে, ভারতের ইন্টেলিজেন্স জানে, তারেক রহমানের হাত হচ্ছে জঙ্গিদের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে চীনের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে পাকিস্তানের সাথে, তারেক রহমানের কানেকশন হচ্ছে জামাতের সাথে। এবং আপনারা দেখেন, 1991 সালে বিএনপি ক্ষমতায় এসছে জামাতকে নিয়ে, এবং 2001 সালে ক্ষমতায় এসছে জামাতকে নিয়ে। এবার আওয়ামী লীগকে ব্যান করে জামাতের ছত্রছায়া থেকে রাজনীতি করে তারা আবার ক্ষমতায় ফিরেছে। সুতরাং জামাতের বাইরে কিন্তু বিএনপিকে হিসাব করাটা একটু কঠিন। এখন খেয়াল করে দেখেন যে চীনে গেল, চীনে গিয়ে কি ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করলো যে ভারত, আমি তোমাদেরকে গণি না,
আমি চীনে যাচ্ছি, চীন থেকে আমি সব কিছু নিয়ে আসব, এনে প্রয়োজনে তোমাদের সাথে যুদ্ধ করব। খেয়াল করে দেখেন, এই আশায় কিন্তু তারেক রহমান যখন ক্ষমতায় ছিলেন 2001 সাল থেকে 2006 সাল, তারেক রহমানের মাতা ক্ষমতায়, দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, মায়ের কাছে দায়িত্ব ছিল আর ক্ষমতা ছিল তারেক রহমানের হাতে। তিনি একটি হাওয়া ভবন বানিয়ে দেশ পরিচালনা করছিলেন তখন। সেই সময়ে তিনি এই তোনার ওই যে লুকিং ফর শত্রুজ নামে একজন মন্ত্রী ছিলেন বাবর, এই বাবর ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই সময়ে চায়না থেকে অস্ত্রের চালানটি আসে পাকিস্তানে, পাকিস্তান থেকে সেই চালানটি আসে চিটাগংয়ে, আর সেখান থেকে খালাস হয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের সীমানা পেরিয়ে ওই পারে জঙ্গিদের কাছে যাওয়ার চেষ্টা চলছিল। ঠিক তখনই এটা ধরা পড়ে। অনেকে বলেন এখানে রয়ের হাত থাকতে পারে, অর্থাৎ এই অস্ত্র ধরা পড়ার পিছনে রয়ের কোনো একটা হাত থাকতে পারে। ছিল কিনা আমি জানি না, কিন্তু থাকলে থাকতেও পারে। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা আস্তে আস্তে ভারতের কাছে ক্লিয়ার হতে শুরু করে। এখন তার মানে হচ্ছে চায়নার সাথে তার যে আগের সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু তিনি ছাড়েননি। তিনি কিন্তু ওই সম্পর্কটি রেখেছেন এবং প্রথমবারেই ভারতের বিপরীত রাষ্ট্র, ভারতের সাথে যাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, যুদ্ধ আছে, যাদের সীমানা নিয়ে প্রবলেম আছে, তাদের দেশে গিয়েই তারেক রহমান এই বার্তাটি দিলেন, ইন্ডিয়া তোমরা সাবধান হও, তোমরা ভালো হয়ে যাও, নাহলে তোমাদেরকে আমরা চীনকে এনে হামলা চালাবো। এইরকম চিন্তাভাবনা হয়তো তারেক রহমানের মনে থাকলেও থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি আমাদেরকে আজকে মনে রাখতে হবে, বাংলাদেশে কোনো সরকার, কোনো রাজনৈতিক দল, যেই হোক সেই রাষ্ট্র চালাতে গেলে যদি ভারতের আনুকূল্য না পায়, ভারতের সহযোগিতা না পায়, তাহলে 5 বছর পরে ক্ষমতায় আসা তো দূরের কথা, 5 বছরও ক্ষমতা পূরণ করতে পারে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে চাহিদা, আমাদের যে খাদ্য অভ্যাস, আমাদের যেসব জিনিস দরকার, এটা কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদন হয়, যার কারণে ভারত নিজের প্রয়োজনে এবং বাংলাদেশও নিজের প্রয়োজনে এগুলাকে কম দামে আমদানি করে নিজেদের চাহিদা মেটায়। কোনো কারণে যদি ভারত সীমান্ত দিয়ে এই সব পণ্য বাংলাদেশে না ঢোকে, বাংলাদেশে যদি না আসে, তাহলে আলটিমেটলি বাংলাদেশে ওই পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়, সমাজে হাহাকার নেমে আসে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যেই কারণে ভারতের সাথে একটা সম্পর্ক আমাদের থাকতেই হয়। একই আকাশ একই বাতাস যে বলেছেন, কথাটা মিথ্যা নয়। কারণ ভারতের সাথে আমাদের ভৌগোলিক সীমারেখা দিয়ে যদিও আমরা বিচ্ছিন্ন, কিন্তু দুই বাংলা হাজার হাজার বছর থেকে কিন্তু একটি দেশ ছিল। এই বাংলায় হিন্দু আছে, ওই বাংলায় মুসলমান আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ভারতে এখন 30% মুসলমান, পশ্চিমবঙ্গে, ভারতে নয়, পশ্চিমবঙ্গে 30 থেকে 34% মুসলমান, আর বাংলাদেশে 8 থেকে 9% হিন্দু। এখন যদি বাংলাদেশের তারেক রহমান সরকার মনে করে আমরা এক্সচেঞ্জ করতে চাই, যে বাংলাদেশ থেকে এই 10% হিন্দুকে পাঠিয়ে দিয়ে ভারত থেকে 36% মুসলমানকে এনে জায়গা দেব, তাহলে বাংলাদেশকে দোতলা তিনতলা যদি করতে চান তারেক রহমান, সেটা নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দেখি উনি কতটুকু করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সামর্থ্য বাড়ছে, মিঠা পানির প্রয়োজনীয়তাও তাদের বাড়ছে। তাদের সাথে যদি সুষ্ঠু সম্পর্ক, ভালো সম্পর্ক আমরা না রাখতে পারি, তাহলে আমাদের যে নদীমাতৃক দেশের নদী, এই নদী কিন্তু মরে যাবে। ভারত কিন্তু এই নদীকে হত্যা করার ক্ষমতা রাখে। এখন এই জিনিসটা তারেক রহমান বুঝছে না। কেন বুঝছে না? তারেক রহমান মূলত ভেতরে ভেতরে এক ধরনের জঙ্গিবাদী চিন্তা চেতনা পোষণ করে, যার কারণে সে এই জামাত, এই মনে করেন হেফাজতে ইসলাম, এই কি জানি হিজবুত তাহেরি, তারপরে ওই যে মুফতি আমিনী, এই রকম যত রকমের মানে ধর্মান্ধ গোষ্ঠী আছে, এদের সাথে কিন্তু তলে তলে সে একটা লিয়াজু মেনটেন করে। আপনি দেখেন ঢাকার মাঠে আজকে কতদিন থেকে কালো কালো পতাকা নিয়ে, যেটা ওই যে আইএসরা করেছিল, সেই আইএসের পতাকা নিয়ে হাজার হাজার মানুষ মিছিল করছে, মিটিং করছে, বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। তার মানে বাংলাদেশকে একটা অন্ধ আফগানিস্তান, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া অথবা ওই যে আলজেরিয়ার মতো একটা সাম্রাজ্যে
আফগানিস্তানের মতো একটা সাম্রাজ্যে পরিণত করতে চাচ্ছে, এবং সেটাতে বিএনপি জল ঢালছে। জল কিভাবে ঢালছে? যে প্রগতিশীল রাজনীতির যে ধারা আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই আওয়ামী লীগকে নানাভাবে প্রতিদিন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ছেলেমেয়েদেরকে হত্যা করা হচ্ছে। গতকাল তুরাগ থেকে 3টি লাশ উদ্ধার করা হয়েছে, সাতকানিয়াতে একজনকে হত্যা করা হয়েছে, আরেকজনকে হত্যা করা হয়েছে ফরিদপুরে। ঠিক এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। আপনি যতই হত্যা করবেন, বাংলাদেশের এই হত্যা করে রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না। আর আপনি চীনে গিয়ে ভারতকে দমন করতে পারবেন না। ভারত এখন এমন একটা শক্তি, বাংলাদেশের এই প্রেক্ষাপটটা যদি আপনি বিচার করেন, তাহলে ভারতের সাথে আপনার সম্পর্ক যত খারাপ হবে, বাংলাদেশের অবস্থা তত খারাপ হবে। আপনি দেখেন, শেখ হাসিনা যখন যায়, বাংলাদেশের জিডিপি ছিল 7%। আজকে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার এই 2 বছরের মাথায় এখনো জিডিপি 4%-এ যায় নাই। তার মানে কি দাঁড়াচ্ছে? ভারত থেকে তো আপনি মানে সম্পর্ক নষ্ট করেছেন, সম্পর্ক খারাপ করেছেন, কিন্তু জিডিপি তো আপনি বাড়াতে পারেননি, পারবেনও না। কারণ ভারতের সাথে যখন সম্পর্ক হয়, লেনদেন হয়, ভারতের সাথে যখন আমাদের অবাধ বাণিজ্য হয়, তখন ভারতের লাভ হয় অনেক, কিন্তু বাংলাদেশও বেঁচে যায়। কেন বেঁচে যায়? আপনি খেয়াল করে দেখেন, এই ব্রিটেনে গত 5 বছরে 5জন, মানে 4 বছরে 5জন প্রধানমন্ত্রী দেখেছি। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরে প্রতিবেশীদের চাইতে আমাদের পণ্যের দাম 20 থেকে 25% বেশি, যার কারণে মানুষের জীবন দুর্বিষহ। এই কারণে মানুষ কোনো গভর্নমেন্টের উপরে স্থিতিশীলতার জন্য নির্ভর করতে পারছে না, কারো উপরে তারা বিশ্বাস আনতে পারছে না, মনে করতে পারছে না যে তারা দেশ চালাতে পারবে। উল্টো গিয়ে নানান সামাজিক সমস্যা সৃষ্টি করতেছে, এবং বারবার শুধু প্রধানমন্ত্রী বদলেছে, কিন্তু সমস্যার সমাধান আসছে না। ঠিক তেমনি বাংলাদেশও যতদিন এই জিনিস না বুঝতে পারবে যে ভারত বাংলাদেশের জন্য শুধু সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ইস্যু নয়, বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য, বাংলাদেশের স্থিতিশীল রাষ্ট্র কাঠামোর জন্য এবং নাগরিক জীবনের স্বস্তির জন্য যদি ভারতের সাথে সুষ্ঠু সম্পর্ক, ভালো সম্পর্ক রাখা না যায়, তাহলে বাংলাদেশ রাষ্ট্র তার অস্তিত্ব হারাবে, বিলীন হবে। আপনি জানেন, একটা সময় ছিল পার্বত্য চট্টগ্রামে আমরা যেতে পারতাম না, কারণ সেখানে যুদ্ধ অবস্থা ছিল। এখন সেই যুদ্ধ অবস্থা আবার ফিরে এসছে, এবং নতুন করে বার্মার সাথে আমরা আমাদের একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারলাম না, কিন্তু নতুন করে বার্মার সাথে, চায়নার সাথে ট্রেড করার আবার নতুন নাকি দিগন্ত খুলছে। মরা মানুষ যিনি নিজেকেই বাঁচাতে পারেন না, তিনি নাকি বাংলাদেশকে স্বর্গে তুলে নেবেন, সেই বার্মাকে। তো এই অবস্থায় আমার মনে হয় বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে একটু থিঙ্ক করতে হবে, ভাবতে হবে, তারেক রহমান এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আগামী দিন যদি এই দেশ আফগানিস্তানের মতো হয়, নারীদেরকে যদি ঘরে ফেরত পাঠানো হয়, যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি ভায়োলেন্ট একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তাহলে এই 18 কোটি মানুষের দেশে একটা গৃহযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। আর সেই গৃহযুদ্ধে কত লোক মরবে, কত লোক পঙ্গু হবে, কত সমাজের যে বিশৃঙ্খল হবে, সেটা কল্পনা করলে আঁতকে ওঠার মতো অবস্থা। আসুন এই সমাজকে, এই রাষ্ট্রকে মৌলবাদ দিয়ে নয়, আমরা যুক্তি দিয়ে, অসাম্প্রদায়িক চেতনা দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, এই হত্যাকারী, গুমকারী যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতেছে, তাদেরকে আমরা মোকাবেলা করি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিও। মালয়েশিয়া শ্রম বাজার, তারেক রহমানের সফরকে শুধুই আশ্বাস? গতকালকে চীন প্রসঙ্গে একটি কন্টেন্টে আলাপে মালয়েশিয়া সফরটা যে তারেক রহমানের খানিকটা নিষ্ফল, শূন্য হাতে ফিরেছেন তারেক রহমান, সেটি আমি আলাপ করেছি ছোট্ট করে। কিন্তু আজকে বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় দৈনিক, দৈনিক সমকাল একটি খবর করেছে। খবরের শিরোনাম, শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার। এবং তারই প্রেক্ষিতে এই মুহূর্তে আমাদের আলাপ, কেন খুলছে না, কি জটিলতা, তারেক রহমানের সফরটা শুধু একটা আনুষ্ঠানিকতা ছাড়া যে কিছু নয়, এটি আমরা এই মুহূর্তে বুঝতে চেষ্টা করব। মালয়েশিয়া শ্রম বাজার বাংলাদেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্রম বাজার। বিশ্বে আমাদের শ্রম রপ্তানি হয় যেসব দেশে বৈধভাবে, আনুষ্ঠানিক পথে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ গন্তব্য হচ্ছে মালয়েশিয়া।
কিন্তু দর্শক, আপনাদের এই ফাঁকে একটা প্রশ্ন করি যে আসলে আদতে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার কোনটা বলুন তো? উত্তর দিতে পারবেন? সবাই হয়তো বলবেন সৌদি আরব। সৌদি আরব বৈধ পথে। আমাদের একটা অবৈধ শ্রম বাজার আছে, ভারত। এই যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যত শ্রমিক রপ্তানি হয়, অবৈধ পথে এক ভারতে, ধারণা করি বিভিন্ন তথ্য উপাত্ত পরিসংখ্যান, ভারত সরকারের পরিসংখ্যান এবং ভারতের নিউট্রাল গবেষকদের পরিসংখ্যান বলছে যে সবগুলো শ্রম বাজার মিলে যে শ্রমিক না আছে, এক ভারতেই সেই পরিমাণ শ্রমিক আছে অবৈধ পথে, যেখানে পাসপোর্ট ভিসার কোনো বালায় থাকে না। সীমান্তের এপার একই জল একই মাটি পার হয়ে চলে গেল, হয়ে গেল বাংলাদেশি শ্রমিক, ভারতীয় পরিচয়। আমরা যে আলাপে আসছিলাম যে মালয়েশিয়ার আসলে শ্রম বাজার, তারেক রহমানের সফরে আসলে কি হলো। বাংলাদেশ ও ভারতের কোটি কোটি দর্শক যারা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি এবং শ্রম বাজারের উপর কড়া নজর রাখেন, তাদের জন্য আজ একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। টক অব দ্য টাউন এখন একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত মালয়েশিয়া সফর। সফরের আগে চারদিকে ঢাক ঢোল পিটিয়ে সরকারের তরফ থেকে বলা হচ্ছিল এই বুঝি খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার, এবং এই সফরটাকে বলা হচ্ছিল যে তারেক রহমানের এই সফরের ফলে শ্রম বাজার উন্মুক্ত হয়ে যাবে, লাখো রেমিটেন্স যোদ্ধার ভাগ্য খুলতে যাচ্ছে, এমনটা বলা হচ্ছিল। কিন্তু সফরের পর যখন মূল খবরটি সামনে এলো, তখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক সমকাল স্পষ্ট শিরোনাম করেছে, শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার। তাহলে প্রশ্ন জাগে, প্রধানমন্ত্রীর এই হাই প্রোফাইল বিদেশ সফর কি তবে নিষ্ফল হতে যাচ্ছে? ইউনূসের আমলের মতোই এই নতুন সরকারের আমলেও কি এই মালয়েশিয়া ইস্যু শুধু আশ্বাসের গোলক ধাঁধায় আটকে থাকবে, নাকি এই বিলম্বের পেছনে লুকিয়ে আছে এমন কোন গভীর সমীকরণ যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের শ্রমিকদের জন্য এক বিশাল আশীর্বাদ হতে যাচ্ছে? ঘটনার গভীরে যেতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে আইনি ও কূটনৈতিক জটিলতা। প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার মালয়েশিয়া সফরে যান এবং সোমবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় দুই দেশ মিলে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করছে। এই ওয়ার্কিং গ্রুপের কাজ কি? এদের কাজ হলো বিদ্যমান সমঝোতা স্মারক বা MOU পর্যালোচনা করা, আর এখানে লুকিয়ে আছে মূল বিপত্তি। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বর্তমান যে MOU সই হয়েছিল সেটি হয়েছিল 2021 সালের ডিসেম্বরে, 5 বছরের জন্য। অর্থাৎ এই চলমান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। ঢাকা খুব ভালো করেই জানে নতুন করে একটি সম্পূর্ণ MOU সই করা কতটা সময় সাপেক্ষ ব্যাপার। জনশক্তি রপ্তানিকারকরা জানাচ্ছেন এই 2021 সালের চুক্তিটি করতে দুই দেশের আমলাদের প্রায় 2 বছর আলোচনা করতে হয়েছিল। তাই বাংলাদেশ চাইছে নতুন চুক্তি না করে বর্তমান MOUটি দ্রুত সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করা হোক, যাতে দ্রুততম সময়ে কর্মী পাঠানো যায়। কিন্তু যদি এই প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ না হয়, তবে নতুন করে চুক্তি সই করতে হবে, যা আমলাতান্ত্রিক লাল ফিতার দৈরাতে কয়েক বছর পিছিয়ে যেতে পারে। দর্শক খেয়াল করুন, বর্তমান MOUটা স্বাক্ষর হয়েছে 2 বছর ঘুরে ফিরে, এবার তো 5 বছরও লেগে যেতে পারে। আমাদের ভারতের দর্শক, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মানুষ যারা এই অঞ্চলের অভিবাসন প্রক্রিয়া দেখেন, এবং বাংলাদেশের মানুষ সবাই একটা বিষয়ে অবাক হন, মালয়েশিয়া মোট 14টি দেশ থেকে কর্মী নিয়োগ করে, কিন্তু বাকি 13টি দেশের জন্য বাজার সবসময় খোলা থাকলেও শুধু বাংলাদেশের বেলায় কেন এই কখনো আলো কখনো অন্ধকার খেলা? বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান সমকালের কাছে একটি চরম সত্য তুলে ধরেছেন। 90-এর দশক থেকেই মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য যতদিন খোলা থাকে, বন্ধ থাকে তার থেকেও বেশি সময়। এক নজরে ইতিহাসটা একটু দেখুন। 2009 সালে কর্মী পাঠানো বন্ধ হয়। দীর্ঘ বিরতির পর 2015 সালে MOU সই হলে 2016-তে আবার চালু হয়। 2018 সালে অনিয়মের অভিযোগে আবার বন্ধ হয়ে যায়।
2021 সালের ডিসেম্বরে চুক্তির পর 2022-এর আগস্টে চালু হলেও 2024 সালে এসে তা আবার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত সেই দুয়ার বন্ধই রয়েছে। কেন এমনটা হয়? এর একমাত্র উত্তর দুটি দেশের জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও আমলাদের একটি অতি শক্তিশালী এবং লোভী সিন্ডিকেট। 2021 সালের চুক্তির 5, 6 ও 7 নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ তার দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি তালিকা মালয়েশিয়াকে পাঠাবে এবং মালয়েশিয়া সেখান থেকে এজেন্সি বাছাই করবে। 2022 সালে বাংলাদেশ প্রায় 1,500 এজেন্সির তালিকা দিলেও মালয়েশিয়ার তৎকালীন সরকার রহস্যজনকভাবে মাত্র 25টি এজেন্সিকে কাজ দেয়। কিসের ভিত্তিতে এই 25টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছিল তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আজও মেলেনি। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী এমপিরাই ছিলেন এই 25 সিন্ডিকেট এজেন্সির মালিক। ফলে যা হওয়ার তাই হয়েছে। সুযোগ পেলেই তারা মেতে উঠেছিল রক্তচোষা ব্যবসায়। এবার চলুন হিসেব করে দুর্নীতির অঙ্কটা। 2022 সালের আগস্টে যখন কর্মী নিয়োগ শুরু হয় তখন সরকারিভাবে প্রত্যেক কর্মীর সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছিল মাত্র 78,990 টাকা। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? মালয় শ্রমিক ইউনিয়নের একটি গবেষণা প্রতিবেদন এবং সমকালের অনুসন্ধানে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। এক একজন অসহায় বাংলাদেশি কর্মীর কাছ থেকে আদায় করা হয়েছিল 5,44,000 টাকা পর্যন্ত। দর্শক চিন্তা করুন, 78,990 মানে ধরুন 80,000 টাকা। সেখানে প্রায় 5.5 লাখ টাকা ব্যয় করে মালয়েশিয়া শ্রমিকদের যেতে হতো। কেন এই আকাশচুম্বী খরচ? কারণ পর্দার আড়ালে ঢাকার ভাগ বাটোয়ারা হচ্ছিল কোটি কোটি টাকা। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের একটি সফটওয়্যার বা সিস্টেম কাজ করে যার নাম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS। এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হলো বেস্টিনেট, যার মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয় নাগরিক আমিনুল ইসলাম নূর। অভিযোগ রয়েছে এই আমিনুল ইসলামী বাংলাদেশের ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন সহ 25টি এজেন্সির সমন্বয়ে এই সিন্ডিকেট গড়ে তোলেন। চাহিদাপত্র বা ডিমান্ড লেটার পেলেই তা FWCMS এর অটো রোটেশন পদ্ধতির মাধ্যমে বন্টন হতো। এক একটি চাহিদাপত্রের জন্য ঢাকায় সিন্ডিকেটে ঢোকার চাঁদা ছিল কর্মী প্রতি 1,07,000 টাকা, আর মালয়েশিয়ার মধ্যস্বত্বভোগীদের দিতে হতো কর্মী প্রতি 6,000 রিঙ্গিত বা তৎকালীন হিসেবে 1.5 লাখ টাকা। অর্থাৎ কর্মীদের রক্ত জল করা টাকা ভাগ হয়ে চলে গেছে প্রভাবশালী এমপি, মন্ত্রী আর মাফিয়াদের পকেটে। এর চেয়ে বড় ট্র্যাজেডি হলো এত টাকা দিয়েও হাজার হাজার কর্মী মালয়েশিয়া গিয়ে প্রতিশ্রুত চাকরি পাননি। ভুয়া ডিমান্ড লেটারের কারণে তাদের কাটাতে হয়েছে অমানবিক ও পশুর মতো পরিবেশে। এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তাহলে কি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর কি আসলেই ব্যর্থ? তিনি কি শুধুই আশ্বাস নিয়ে ফিরলেন? বাস্তবতা ভিন্ন মাত্রা নির্দেশ করছে। হ্যাঁ, সমকালের খবর সত্যিই যে শ্রম বাজার শিগগিরই খুলছে না, কিন্তু কেন খুলছে না তা বুঝতে হবে। তারেক রহমান এবং আনোয়ার ইব্রাহিম উভয় নেতাই এবার একমত হয়েছেন যে পুরনো পচা পদ্ধতিতে আর কর্মী নেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী করতে হবে। মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের ভূমিকা শূন্যে নামিয়ে আনতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশি কর্মীদের শোষণ, তাদের সঙ্গে খারাপ আচরণ বা শুধু কোম্পানির লাভের জন্য তাদের ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এমনকি আগামী মাসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামনান ঢাকা সফরে আসছেন সুশাসন ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, এই সিন্ডিকেট ভাঙতে হলে চলমান MOU সংশোধন করে এজেন্সি বাছাই এবং অটো রোটেশন এই দুটি কালো শর্ত বাতিল করতে হবে। তারেক রহমান মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ে এই গোড়ার গলদগুলো নিয়েই কথা বলেছেন। ফলে বাজার খুলতে যেটুকু সময় লাগছে তা আসলে সিন্ডিকেটকে চিরতরে উপড়ে ফেলার এবং একটি টেকসই পদ্ধতি তৈরি করার জন্য প্রিপারেশন টাইম। যদি এই সংস্কার সফল হয় তবে ভবিষ্যতে কোনো বাংলাদেশি কর্মীকে 5 লাখ টাকা খরচ করতে হবে না। তারা নামমাত্র
80,000 টাকার মতো খরচে মালয়েশিয়ায় নিরাপদে চাকরি পাবেন। সুতরাং এই সফর তাৎক্ষণিকভাবে ফলাফলের দিক দিয়ে নিষ্ফল বা শূন্য, কিন্তু এটি যদি আসলে ঠিকভাবে কাজ করে, এই সিন্ডিকেটটা যদি ভাঙ্গা সম্ভব হয়, তাহলে এটি প্রবাসী শ্রমিকদের জন্য, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটি বিরাট কাজের কাজ হতে পারে। তবে কথা আছে, ওই যে লাল ফিতার দৈরাত্য, আমলাতান্ত্রিক জটিলতা, 21 সালের MOU স্বাক্ষর হতে 2 বছর লেগেছিল, এটি স্বাক্ষর হতে তো 5 বছরও লেগে যেতে পারে। সেই বিবেচনায় তারেক রহমানের সফরটি আপাতত যেভাবে ঢাক ঢোল পিটিয়ে বলা হলো যে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যাবে, কিন্তু আসলে আপাতত খুলছে না। এখন দেখার বিষয় যে সামনে কি হয়, কত দ্রুত। আগে 2 বছর লেগেছিল, এখন 2 মাসে কি করতে পারেন কিনা। যদি 2 মাসে করতে পারেন, তাহলে মনে করতে হবে যে তারেক রহমান কিছু একটা করেছেন, সফর সফল হয়েছে। যেভাবে ঢাকঢোল পিটিয়ে আমরা শ্রম বাজার উন্মুক্ত করব বলে সরকারের পক্ষ থেকে বলতে শুনলাম, সেই জায়গায় সফল হবেন। আমরা সেটাই দেখতে চাই এবং দেখে সাধুবাদ জানাতে চাই। এখন আপাতত এই সফরকে সাধুবাদ জানাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।